অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা 18-19। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। এই যে গল্পের প্রথমে তোমাদেরকে কিছু কথা বলি। তোমরা যে গল্প দেখছো, উপন্যাস দেখছো, কিন্তু কোনো রেসপন্স করছো না। এরকম 10-15টা লাইকে মনে করো ভিডিও ছাড়া তো আমার লস হয়ে যাচ্ছে। শুধু শুধু খাটনি করা হচ্ছে। এরকম যদি হয় তাহলে হয়তো সামনে আমি অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা কন্টিনিউ করতে পারবো না। তোমরাও যদি চাও আমি উপন্যাসটা শেষ করি, তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকো। না হলে অচিরেই হয়তো অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা ছাড়া বন্ধ করে দেওয়া দেওয়া লাগতে পারে। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসে বলেছিল, বাহাদুরি করে একা যাবেন ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কে থাকবে? প্রথমে অন্তিক, পরে স্যার, এরপরে আপনি, এরপর এ বাড়ির কার পালা? অন্তু নিশ্চুপ। মুস্তাকিন বলেছিল, আমি ফোর্স ডাকি, তারা গোপনে আপনাকে প্রোটেক্ট করবে। ওরা জানতে পারবে না কেউ গেছে কিনা আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। অন্তু রাজি হয়নি। প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট একটা রিস্ক নিতে প্রস্তুত নই। আমার মন বলছে ওরা ভয়ঙ্কর, কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালেন শাড়ির আঁচলে। অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল। বেরিয়ে যাবার সময় মুস্তাকিন সামনে দাঁড়িয়ে বলেছিল, 1 ঘন্টা সময়, এর মাঝে না ফিরলে, আপনি না ফিরলে আমি ইচ্ছামতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিট খানেক অন্তর চোখের দিকে। সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল, গড ব্লেস ইউ। বাসের হাটের ওপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি আধা ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের অদূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এ অনিশ্চিত প্রবাহধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারির উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশের লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে। হয়তো বুঝলেও কিছুই বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের নোংরা পায়ের তালুর তলে পদলিত। রাস্তাটা ক্রমশই ঢালু হয়ে এগিয়ে গেছে। দুপাশে বন, জংলি এলাকার মতো। এক কথায় নির্জন একটি জায়গা। অন্তু হাসল। তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের ওপর এবং অনিশ্চিত আগামীকালের ওপর। আবার হাত পা শিরশির করছে। সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেঁচোর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিষে মারা যায়। অন্তু চাইল শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারীমন মস্কে যাচ্ছে। এক নির্জন জায়গাটিকে কেন্দ্র করে দাঁড়িয়ে আছে এক বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেওয়াল, মরিচা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো। এত কাছে গা লাগিয়ে হাঁটছে, এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভিতর দিয়ে ঢুকতেই চোখে অন্ধকার দেখল। ঘুপছির মতো ভেতরটা। বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভাবসা পেট গুলানো দুর্গন্ধের সৃষ্টি করেছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করে ছোঁয়ার চেষ্টা করলো। অন্তুর কিছুই করার নেই। তার মনে হতো সে প্রতিবাদী, অল্প হলেও। তার সামনে কোনো অন্যায় টিকার নয়। কিন্তু আজ ওসব কাজ করছে না। হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদ আওয়াজ উঠানোটা জীবনের জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধহয় শুধু মহিলা এবং সাধারণ অসভ্যদের সামনে সীমাবদ্ধ। নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে এভাবে? কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতে উঠছে না। শরীরে কম্পন ধরেছে। মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বের চাদরে পুরো অন্তঃসত্ত্বাটা বাজেভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজে খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা সাধ্যের বাইরে। সে নয় পারেনি। আচ্ছা নাই বা পারল, কিন্তু মুস্তাকিন, সে একজন এফবিআই অফিসার। তার কাছে নাকি হুমকির চিরকুট আসে, শাসানো ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেওয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাত চলছে? কারা ভালো আছে? চিৎকার করে কেউ যেন কানে তালা ফাটালো এটা বলে, খারাপদের, খারাপরা, খারাপরা ভালো আছে। একমাত্র খারাপেরা তুলনামূলক ভালো আছে। দোতলায় নিয়ে যাবার পর অন্তর মনে হচ্ছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারীমন আতঙ্কে গুংড়ে উঠেছিল। কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপের সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশে ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে।
রুফটপটাও পুরনো, সবুজাভ শ্যাওলা পড়েছে, পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। রুফটপে পা রেখে মাথা তুলে আশপাশ দেখল। লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো। সোফাতে গা এলিয়ে বসে আছে একজন পুরুষ। জলজলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিরানের মতো, পাটাগুলো যেন ফনা তুলে আছে। ঠোঁটে প্যাঁচপ্যাঁচে হাসি ঝুলছে। তার সম্মুখে পিঠ ফিরিয়ে বসে আছে আরেকটা লোক। এক মুহূর্তের জন্য অন্তুর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চিনে। চারিদিকে কুয়াশা ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রুফটপকে বাইরে থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝলো এই অভিজাত বৈঠকখানার চেয়ে কম কোনো নয় এটা। গোলাকার সারি করে সাজানো সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের উপরে রাখা সারি ধরা মদের বোতল, ড্রিঙ্কিং গ্লাস, সোডার কৌটা, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ, বিট লবণ, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুজে শ্বাস ফেলল। আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মরণের জন্য প্রস্তুত। সামনে বসা লোকটির হাতে গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে। যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করে। কিন্তু এবার পেছন ফিরে বসে থাকা লোকটি অনীহার দৃষ্টি মেলে পেছনে ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে উঠে বিদ্যুতের মতো ধাক্কা খেলো যেন অন্তুর ওপর। মানে এখানে অন্তু আসলে জয়কে দেখে খুব অবাক হয়েছে, বুঝছো? এই জন্য এখানে বলা হয়েছে যে তার দৃষ্টি কেঁপে উঠে বিদ্যুতের মতো ধাক্কা খেলো অন্তুর উপর। জয়! অন্তু হতবিহ্বল চোখে তাকিয়ে দেখল জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ভার্সিটির প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল। সেসবের জেরে এসব করছে? অথবা অন্তুকে দমাতে? প্রশ্ন অনেক, উত্তর নেই যথাযথ। পেছন থেকে একজন ধাক্কা মারল অন্তুকে। ভেতরে ধপ করে আগুন জ্বলে উঠল যেন। আরো দুটো ঠেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়। তার চোখ দুটো হাসছে। সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্ট হাসি প্রকট। হাতের ধোয়া ওঠা কলকিটা টেবিলের ওপরে ফেলে বলল, ওকে, ওরে এইখানে নিয়ে আইছেন কেন? কি সমস্যা? সোফায় বসা লোকটা চার হাত পা সরিয়ে বসে আছে। তার নজর এখনো অন্তুর শরীরে। অন্তু একদৃষ্টে চেয়ে আছে জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ওরে এখানে আনছেন কেন পলাশ ভাই? প্যাঁচ প্যাঁচে হাসি শোনা গেল। বিড়ালের মতো জলজলে চোখগুলো কিসের নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানের মতো পাটাটা কাঁপে যখন পলাশ হাসে। অন্তুর ঘৃণা এলো সেদিকে তাকিয়ে। জয় খেকিয়ে উঠল, হ্যাঁ বাল, ওরা কেন আনছেন এখানে? এইটা জিগাইছি, ওর কি কাম এখানে? পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে। জয় দুই ভুরুর মাঝে আঙুল ঘেঁষে দাঁত খিঁচল। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি, হাসি অফ করে জবাব দিয়ে এরপরে হাসেন। অন্তু চমকে উঠল। পলাশ? দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস? বাজারের প্রতিটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিন লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেইখানকার জানোয়াররা আন্ডারগ্রাউন্ডেই থাকে, বিচরণ করে সাধারণত। অন্তুর মাথায় এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে। সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় করা সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ বাচ্চা, জমির দলিল, বাড়িঘর, ব্যবসা সব শেষে যান নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়। এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো। দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ হেসে জয়ের দিকে তাকালো। এত কেন ব্যস্ত হইতাছিস বাপ? এমন টসটসে মাল ঘরে রেখে কি সব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষ টাকা ধার নেয়? বোকার দল সবগুলা। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাতে দু চুমুক দিল। আস্তে করে অনাগ্রাহী স্বরে জিজ্ঞেস করলো, অন্তুর বাড়ির লোকও কি সুদে টাকা ধার নিয়েছিল নাকি আপনার কাছে? হ। এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে। চোখ দুটো জলজল করে জ্বলছে। সেই হাসিতে রহস্য মেশানো। কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ। মদের অল্প সোডা এবং পানি না মেশালো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়। অন্তু চেয়েও পেছাতে পারল না। পেছনে আরো দুটো লোক দাঁড়িয়ে। পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে যখন তখন গলগল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ মানুষ কোনোদিন আসেনি তার।
বিড়বিড় করে সৃষ্টিকর্তাকে ডেকে ওঠে অন্তু। পলাশ জিভ বের করে কুকুরের মতো গন্ধ শুকছে ওর শরীরের। বোরকা এবং নেকাবের ওপর দিয়ে যেন কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে পলাশ। অন্তু চোখ বুজে ডুকরে উঠল নীরবে। আল্লাহ পাক, পানহা চাই এসব থেকে, তুলে নিন, আমাকে রক্ষা করুন। পলাশ স্থির হয়ে দাঁড়ালো, প্যাচ প্যাচে হাসি দিয়ে বলল, তোমারে কেন নিয়ে আসছি এইখানে? বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠেছিল, ইজ্জতের ভয় তাকে কাহিল করে তুলছিল। তুমি চেনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল। কেন এনেছেন আমাকে এখানে? আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে, সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমারে মনে হয় কিছুই কয় নাই অন্তিক, হ্যাঁ? অন্তু চোখ নামালো, চোখ বুজে শ্বাস ফেলল। তোমার ভাই যখন বইয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্যই ওরে কইছিলাম, বইয়ের গয়না দরকার নাই, বউ ডালে আনলেই পারতি, টাকার পরিশোধ করা লাগতো না। স্যামরা দেখলাম জ্বলে উঠেছিল, অথচ টাকারও প্রয়োজন। কিছু বলবার পারে নাই, হা 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 হা। কিন্তু অবাক হলো, বুকে ভার অনুভূত হলো। পরে কইল, না, আমি গয়নাই রাখতে চাই ভাই। দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় মত ফুরানোর আগে শোধ করে দেব। শালার সাওয়াল পারলো তো না, সে হয়রানি পেরেশানি হইল, দোকানটাও গেল, রাখতে পারলো না। শেষ পর্যন্ত 2 দিন আগে নাকি নিজেও পালাইছে। অথচ তোমারে আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাদারে নিজ হাতে চিরদিন প্রোটেক্ট করতাম। তোমারে আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তুর ওপর। জানতাম না যে তুমি এত সুন্দরী। জানলে অন্তিক্সে আমরা সুদ আর আসল চাঁদা দোকানের কামাইয়ের ভাগ সবটা মাফ করে দিতাম। মেয়ে লোকের ওপর কিচ্ছু নাই, কারবারও না। আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। অন্তর শরীর কাঁপছে থরথর করে। নিজের ওপর রাগ হলো তার। এত অস্থির হয়ে পড়েছে কেন সে? কোনোভাবে শান্ত হতে পারছে না। কোনো মতো জিজ্ঞেস করলো, আমার আব্বু কোথায়? আহ, কথা তো শেষ হয় নাই। শোনো, অন্তিক স্যারটা আমার থেকে না লুকিয়ে না পালিয়ে যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপ দ্বারা এত ভোগান্তি হইতে হইতো না। শ্যাহ, আমি জানতামই না তুমি এরাম। অন্তুর কলিজাটা স্যাঁত করে উঠল। অনিয়ন্ত্রিতভাবে এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা। থাবা দিয়ে পলাশের শার্ট খামচে ধরে বলল, এই জানোয়ারের বাচ্চা, কি বললি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি করেছিস আমার আব্বুর সাথে? আব্বু কই? কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে গড়িয়ে পড়ল নেকাবের নিচে। হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো, বকে উঠল বিড়বিড় করে, শালের ধার কমে না তবু। পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে, এতটা পৈশাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্ত্রাসরা পিশাচের আরেক বংশধর। অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে অন্তুর হাতটা ছড়ানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা। অন্তুর ঝাটকা মেরে হাত ছাড়িয়ে পিছিয়ে যায়। ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে। ঘেন্না আসতো নিজের শরীরের ওপর। কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে। ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুপানো কান্নায় নেকাব ভিজে উঠল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে। সে খুব আরামে আছে। যাত্রাপালা দেখতে এসেছে। সামনে খেলা হচ্ছে, সে দেখছে। তার হাতে স্বল্প মাত্রায় বিয়ারের ক্যান। এবার অন্তত দৃঢ় বিশ্বাস জাগলো, জয় সব জানে, সব। তবুও কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু চেঁচিয়ে উঠল, আব্বু কই? চেঁচানো নিদারুণ আহাজারির ন্যায় শুনতে লাগলো। আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু? সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবুঝ স্বরে ডেকে ওঠে অন্তু আবার, আব্বু, ও আব্বু, আব্বু। পাগলের মতো এদিক ওদিক খুঁজছিল আব্বুকে। অবুঝ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো কাঁদতেছে রুপটপের এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো। পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করছে। নোংরা চাহিদায় উতলা হয়ে উঠছে তার পুরুষ দেহ। অন্তুর আর্তনাদ একবার কানে যাচ্ছে, আর কামনা তাড়না আগুনের কেরোসিনে ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে। ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জল জলে হেসে ওঠে, ওই রকম হেসে বলল, আব্বুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? অন্তু থেমে যায়, অবুঝের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বলল, লেনদেন বোঝো? নেওয়া দেওয়া? তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে আমারও তো কিছু চাওয়া থাকতে পারে, পারে না?
অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলে, পারে। তারপর একটু সপ্রতিভ হলো। আমি বুঝতে পারছি অন্তিকের টাকাটা পরিশোধ করতে হবে। সে তো জানে, কিন্তু এখন তো কিছু বলেননি। আমি সাথেও আনেনি। কথা দিচ্ছি আগামী। পলাশ আঙুল তুলে অন্তুর ঠোঁটে নিকাবের ওপর দিয়ে চেপে ধরল। হস, এত কথা না। আমি চেয়ে নি, তুমি দাও। অন্তু তাকিয়ে রইল। তার সরলতা ব্যর্থ গেল বোধহয়। পলাশ খুব সাবলীলভাবে বলল, নেকাবটা খোলো, দেখি মুখটা। অন্তু থমকে দাঁড়ালো। পলাশ বোঝালো, লেনদেন। আমি তোমার মুখ দেখব, তুমি তোমার আব্বুর মুখ। পাথরে পরিণত হলো অন্তু। নির্বাক চোখে দেখল পলাশকে। পলাশ এগিয়ে যায় আরেকটু ওর দিকে। বেখবর আক্রমণ করে বসে অন্তুর উপর। খপ করে অন্তুর মেয়েলি হাত দুটো নিজের থাবায় পুরে অন্তুর পেছনে অন্তুকে পেছন থেকে আটকে ধরে। তাতে পলাশের শরীরের সামনের অংশে সিংহভাগ ছুঁয়ে যায় অন্তুর নারীদেহে। অপর হাত দিয়ে অন্তুর বুকের ওপরে গলার নিচে লেহেন করার মতো হাত বুলালো, যেমন করে কুকুর তার খাবার চাটে জিহ্বা দিয়ে। অন্তু হাত মোচড়ানোর বৃথা চেষ্টা করল না। চোখ দুটো বুজে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেদিন পাথরের চোখে বেয়ে টপ টপ করে কয়েক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। বিড়বিড় করে ডেকে ওঠে অন্তু, আল্লাহ! অন্তু হার মানল। আমি খুলছি নেকাব, আমি খুলছি। পলাশ পারত নিজে খুলতে, খুলল না। সে অন্তুকে বাধ্য করলো। এতে তার চোখে মুখে জিতে যাওয়ার চমক। অন্তুর কাছে থেকে সরতে ইচ্ছে করছিল না, তবুও নিজেকে টেনে নিয়ে অল্প সরে দাঁড়ালো যেন। অন্তুর হাত কাঁপছে, নিকাব অব্দি উঠছে না। এতগুলো বছরে কোনোদিন কেউ মুখ দেখেনি তার, আজ দেখবে। শরীরের ওপর ঘেন্না লাগছে। এই শরীরের বিভিন্ন জায়গায় আজ নষ্ট হাতের ছোঁয়া পেয়েছে। নিজেকে এক পেশে নষ্ট বলে মনে হচ্ছিল তার। তবুও কেন যে নেকাবটা খুলতে হাত উঠছিল না মুখের ওপর। ছোঁয়ার চেয়ে নজর বেশি ভয়ানক। সন্ধ্যার আকাশে কুয়াশার আবরণ পরিবেশকে আরো গুমুট করে তুলেছে। পলাশের ধৈর্যচ্যুত ঘটল। আবার এগিয়ে এলো অন্তুর দিকে। খুলবা নাকি খুলে ফেলবো? আমি একটা কথা বলেছি, ওইটার পিছনে সাহস দেখায় আবার চুপ কইরা আসো, ঠিক না? হাত বাড়ায় পলাশ। অন্তু সেই দিন এই মুহূর্তে কেন যেন জয়ের দিকে তাকাচ্ছিল একবার। তবে খেয়াল করে দেখলো, তার চোখে অল্প আশা দেখতে পাওয়া যেত বোধহয়, যা সে জয়ের কাছে করেছে। কোনো যুক্তি নেই সেই আশার। তবু অন্তুর বোধহয় সেই ভয়টা লাগে না জয়কে, যেটা পলাশের জন্য তৈরি হয়েছে এই কিছুক্ষণে। জয় আরাম করে বসে বিয়ারের ক্যানে চুমুক দিচ্ছে। তার সামনে কিছু ঘটছে তেমন খেয়াল নেই তার মাঝে। নিজের এমন বোকা আশার কথা ভেবে তাচ্ছিল্য এলো অন্তুর নিজের ওপর। জয়ের চোখে মুখে এমন স্পষ্ট লালসা, তাকে এক নজর নগ্ন অবস্থায় দেখার লালসা। তার অবশ্য রাগ হচ্ছে, অন্তুকে এত লোক দেখবে, যে চেহারাটা তার নিজের পছন্দ। কিন্তু বাধা দিল না। এখন নেকাবটা খুলে ফেললে অন্তুর চেহারাটা দেখতে পাবে সে। দু চোখে তার অধীর অপেক্ষা। চেহারা দেখার চাহিদাকে ছাপিয়ে পলাশকে ঠেকানোর ইচ্ছে বা প্রয়োজনীয়তা অনুভব করল না সে। পলাশ অন্তুর বাহুটা জড়িয়ে ধরার সময় অন্তুর বুকের ওপর ওড়নার প্রান্তটুকু পলাশের হাতে থাবা এলো। অন্তু হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে পলাশ অন্তুর হাতটা খামচে ছুঁড়ে ফেলল পেছন দিকে। সজোরে আঘাত হানে হাতটা গিয়ে পেছনের খসখসে দেওয়ালে। নিশ্চিত চামড়া ছিলে রক্ত বেরিয়ে এসেছে। পলাশ অকথ্য ভাষায় গালি দিয়ে বলে, খল শালি, ন্যাকামি মারাস? এক টানে খুলে নয়, বরং ছিঁড়ে ফেলে অন্তুর চেহারার আবরণটা। অন্তুর গলা থেকে একটা সরু আহাজারি বেরিয়ে আসে। যেই আহাজারিতে চোখ তুলে তাকায় জয়, আর নজর ফেরায় না। পলাশ ঝটকা খেয়ে অল্প সরে দাঁড়ালো অন্তুকে ভালোভাবে দেখার জন্য। মেয়েটার কান্না থেমে গেছে। চোখের পাপড়ি ভেজা, অথচ পানি গড়াচ্ছে না। মুখটা লাল হয়ে আছে। চিকন ঠোঁটের কিনারায় মাঝে মাঝে উত্তেজনায় কেঁপে উঠছে। জয় অন্তুর এই দুর্বাধ্য দৃষ্টি বিনিময় হলো সেই মুহূর্তে। পলাশ হাসছে, তার হাসির কথা বলছে। বলছে, জীবনের প্রথম হয়তো বহু আকাঙ্ক্ষার বস্তু সামনে দেখতে পেয়েছে চোখ দুটো। সে অভিভূত, সে আসক্ত। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে পলাশের। আশেপাশে কমপক্ষে 10-15 জন পুরুষ অন্তুকে দেখছিল, গিলছিল। অন্তু তাকিয়েছিল জয়ের দিকে। কিন্তু জয় হুট করে নজর ফিরিয়ে বিয়ারের ক্যান্টার পাশে রেখে ঘাড় ঘুরিয়ে হাঁ করে শ্বাস ফেলল। অন্তুর আর কান্না পাচ্ছে না। আব্বু বলতো, ছাগল যদি জবাই হয়ে গেলে সেটাকে কাবাব করা হোক, ঝোল রেঁধে খাওয়া হোক, অথবা কিমা করা হোক, ছাগলের কি আর কিছু যায় আসে? পলাশ হেসে উঠল এবার শব্দ করে। আরে বাস, তোমার বাপের ঘরে এরম একখান আইটেম আছে, জানলে কি আগে বেচারা। মানে এখানে কিন্তু বেচারা বলে ডট ডট আছে, বুঝছো? ওই জন্য আমি টান দিলাম। অন্তর ভেতরে একটা তীব্র যন্ত্রণা শুরু হলো।
সে আজ প্রদর্শনী পণ্যের মতো এতগুলো পুরুষের মাঝে প্রদর্শিত হচ্ছে। আব্বু বিষয়টা সহ্য করতে পারবে? নিকাবের এক অংশ ছিঁড়ে পলাশের হাতে গেছিল। সেটা পলাশ ছুঁড়ে ফেলেছে। যে অংশটুকু অন্তুর গলায় পেঁচিয়েছিল তা সে নিস্তেজ হাতে আস্তে করে খুলে দিল অন্তু। এখন শরীরে বোরকা, বুকের উপর এক টুকরো ওড়না আছে। সকলে দেখছে তাকে। অন্তু প্রস্তুত হয় আমজাদ সাহেবকে যে কোনো হালে দেখতে। বুকে মুচড়ামুচড়ি শুরু করছে। অন্তু বাঁ হাতের তর্জনী ও মধ্যমা আঙুল সজোরে চেপে ধরে বুকের মাঝখানে আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার কাছে কিছু অভিযোগ করল। দুজন দুপাশে ধরে আমজাদ সাহেবকে নিয়ে ছাদের ঘরে প্রবেশ করল। সে জায়গাটি আলোকিত। তার পাশে অন্ধকারের ভেতরে বসে আছে জয়। অন্তু কয়েক কদম পিছিয়ে ছাদের দেওয়ালের সাথে ঠেকে দাঁড়ালো। শরীরটা থরথর করে কাঁপছে আবার। অন্তু হাউমাউ করে কেঁদে উঠল মুখে হাত চেপে ধরে, কিন্তু আওয়াজ হলো না। আমজাদ সাহেব থরথরে কাঁপা হাতটা বাড়াতে চায়। চোখে মুখে আতঙ্ক। ডেকে ওঠেন অস্পষ্ট স্বরে, অন্তু। অন্তু চোখ বুজে ফেলে। আমজাদ সাহেবের মুখটা থ্যাতলানো প্রায়। শার্টের অধিকাংশ ছেঁড়া। হাতে কাঁচা কাঁচা দাগ। টালছেন উনি। চোখ খুলে রাখতে পারছেন না। ড্রাগ দেওয়া হয়েছে বোধহয়। মেহেদি রঙা দাড়িগুলো থুতনির গভীরে থ্যাতলানো ক্ষত। কি দিয়ে মেরেছে এরা? অন্তু দৌড়ে গেল আব্বুর দিকে। পলাশ মাঝে এসে দাঁড়ালো। অন্তুর পুরো শরীরটা আন্দোলিত হয়ে একবার পলাশের দেহের ধাক্কাই। মেয়েটা সঙ্গে সঙ্গে গুটিয়ে গেল যেন একদম আগুনের তাপে পলিথিন যেমন কুঁচকে ঝলসে যায়, ঠিক তেমন। আমজাদ সাহেব কিছু বুঝলেন কিনা কে জানে। যতদূর সম্ভব করা ড্রাগ ওনার শরীরে। আমজাদ সাহেবের কোনো দিকে খেয়াল ছিল না। সে কেবল অবচেতন অথবা প্রায় অচেতন চোখে মেয়েকে দেখছিলেন। পলাশের হাতের বেষ্টনী গলাকাটা মুরগির মতো ছটফট করছে অন্তু। তার মাথা আলগা, বুকে ওড়নার ঠিক নেই, মুখে পর্দা নেই। সহ্য করতে না পেরে টলমলিয়ে মাথাটা নামিয়ে নিলেন। ভিখারির মতো ভিক্ষা চেয়ে উঠলেন, ও পলাশ, আব্বা আমার, আমার মেয়েটাকে ছেড়ে দাও আব্বা। ও বাচ্চা মানুষ, পাপ আমার ছেলে করছে, আমি করছি জন্ম দিয়ে। ও কিছু করে নাই আব্বা। তুমি কি করছো ওর সাথে? আমার মেয়ের পর্দা কই? ও ছোট মানুষ বাপ। ওরে ছাড়ো। তুমি আমাকে মারো। ও পলাশ, আমাকে মারো। দেখবে ঠিক অন্তিক আসবে। তুমি আমাকে আরো মারো পলাশ। পলাশ শোনো, আমি আমার সব দিয়ে দেব। তুমি কত টাকা পাও তার ডাবল ডাবল দেব। পলাশ। তার বলা কিছু শব্দ বোঝা গেল। কিছু আর্তনাদ অস্পষ্ট জমা হলো কুয়াশাচ্ছন্ন প্রকৃতির হাওয়ায় বোধহয়। জয় এক দৃষ্টে চেয়েছিলেন আমজাদ সাহেবের দিকে। ওর ভেতরটা রাগে নাকি হিংসায় অথবা জেদে জ্বলে উঠল। ও ও মার খেয়েছে। কতবার কতভাবে মার খেয়েছে। শরীরের বিভিন্ন স্থানে বাঁশসুই গাঁথা হয়েছিল। তার উপর লবণ ছিটিয়ে পার্টির ছেলেরা বিট লবণ গুঁড়ো ছিটাতো। খুব চিৎকার করেছে জয় বন্ধ ঘরে। কই, কেউ তো বলেনি সেই দিন, বাপ, ছেলেটাকে ছেড়ে দাও, আর কষ্ট দিও না আমার জয়কে। ন্যাকামি যত সব। জয় কি বেঁচে নেই? সেসব আঘাতের দাগ এখনো আছে শরীরে। এখন ওর রাজ চলে পুরো দিনাজপুর সহ এই বাঁশের হাটে। ওর পিঠ বাঁকিয়ে হিপবোনের ওপর কোমর সংলগ্ন কাশসারুতে, কাশে কাশিরুকাতে টান ফেলা হতো। তার চিকিৎসা করতে পিঠে স্টেনলেস রড ঢুকিয়ে কতবার হাসপাতালের বেডে মরার মতো ফেলে রাখা হয়েছিল ওকে। ওর তো বাপ মা কেউ আসেনি। বেশি পরিমাণ ড্রাগ দেওয়ার ফলে কান, নাক, এমনকি চোখের পানির সাথে রক্ত উঠে আসতো। তার জন্য এভাবে কেউ কাঁদেনি। শুধু হামজা প্রতিবেলা ঢাকা মেডিকেল কলেজ যাতায়াত করত। তরু তখন ছোট প্রায়। সে থাকতো জয়ের পাশে। মানে জয় যে এই সকল ভালোবাসাগুলো থেকে বঞ্চিত হইছে, ওই জন্য এর কাছে এই জিনিসটা খুব ন্যাকামি লাগছে, হিংসা হচ্ছে আর কি। মানে জয় এই কথাগুলো বলছে আর ভাবছে, বুঝছো? এই অবস্থায় মেয়ের জন্য এত ছটফটানি বাপের। বাপেরা কি এমনই হয়? সব বাপ। তাহলে তার বাপ কেন তাকে ফেলে রেখে ওপারে চলে গেছে? ফেলে গেছে তাকে এই দুনিয়ায় নষ্টামি করে বেড়ানোর জন্য। ঢোক গিলল জয়। 2 ঢোক মদ গিলল। হিংসা হচ্ছে অন্তুর ওপর। ঘেন্না আসছে। এই মেয়ে বহুবার অপমান করেছে ওকে ভার্সিটিতে। আজ অন্তু অপমান হয়েছে। বাঁচাতে যায়নি জয়, শোধ। পলাশ অন্তুর হাতটা আরো শক্ত করে ধরে হাসল। কাকা, ডাক্তার, কসাই আর আমরা যদি মানুষের অনুরোধে বলি, তাহলে এসব পেশা ছেড়ে ট্রাস্ট এনজিও খুলতে হবে, যেখানে মানুষ, গরু, সব ধরনের প্রাণীর যান বাঁচানো হবে। তাদের সব ইচ্ছা পূরণ করা হবে। ডাক্তার প্রতিদিন 1000 রোগীর মৃত্যু ঘোষণা দেয়, হাতের পালস চেক করে। তাদের মাঝে সব রোগীর আত্মীয়রাই চেঁচিয়ে কাঁদে। সেখানে কোনো একজনের কাঁদা বিশেষ লাগার চান্স আছে? কসাইয়ের ক্ষেত্রেও তাই। সব গরু ছটফটাই, উঠে পালাতে চায়। তাই বলে কি সে জবাই করে না? আমাদের কাহিনীও সেম। আপনার মায়াডারে ভাল লাগছে।
সুন্দরের কাছে সকলেই কাবু, আমিও। মার্ডারে দেন, সব মাফ। আমজাদ সাহেবের বোধশক্তি রাগের প্রভাবে বিলুপ্ত প্রায়। পলাশ একটা চমৎকার প্রস্তাব দিল। কাকা, আমার অনেকগুলো হোটেল আছে, জানেন তো? অনেক মেয়েরা কাজ করে সেইখানে। মানে বুঝতে পারছেন আমি কি বলছি? আপনাদের এত অভাব, আপনার মেয়ে আয় করবে, আপনার মেয়ে ভালো আয় করবে। আমজাদ সাহেব ঢলে পড়লেন মেঝের ওপর। ঢিপ করে আওয়াজ হলো যখন তার মাথা ছাদের ওপর পড়ল। পলাশ অন্তুর কাঁধে নিজের মাথাটা রেখে জোর করেই, কুকুরের যেমন গন্ধ শোকে ওভাবে নাক টেনে বিশ্রী আওয়াজ করে মুখ দিয়ে। অন্তুর হাতের যেখানটায় পলাশ টেনে ধরেছিল সেইখানকার শিরাগুলো ফুলে উঠেছে, রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। অন্তু এরই মাঝে নিজের ওপর তাচ্ছিল্য হয়। সিনেমায় এমন দৃশ্য দেখে মানুষ, বাস্তবে তো আড়ালে ঘটে এইসব, তাই মানুষ প্র্যাকটিক্যালি দেখতে পায় না। আচ্ছা, আখির সাথেও কি এমন হয়েছিল? এরাই কি করেছিল সেসব? যারা এদের শিকার হয় তারা আর বেঁচে থাকে না। মানুষ তাদের ওপর হওয়া অত্যাচারের বর্ণনার জন্য, তাই মানুষ কঠিন সত্যগুলোকে আজ সিনেমায় দৃশ্য হিসেবে নাম দেয়। পলাশ হাত ছেড়ে এক হাতে অন্তুর চুলগুলো মুঠো করে ধরে, অপর হাতে অন্তুর কোমরটা পেঁচিয়ে ধরল। নাকটা অন্তুর গলার সাথে ঘেঁষল একবার খুব আরাম করে। জয় উঠে দাঁড়ায় চট করে। ছাড়েন ভাই। পলাশ শুনল না। জয় মনোযোগ দিয়ে হাতের নখের কোনা কামড়ে নখ কেটে বলল, ছাড়েন ছাড়েন, ছেড়ে দেন ওকে। কথা শেষ করে চোখ তুলে তাকালো এবার। অন্তু চোখ বুজে আছে, ঝরঝর করে পানি পড়ছে চোখ বেয়ে। ঘেন্নায় চেহারাটা কুঁচকে আছে। জয় ডেকে উঠল, পলাশ ভাই। পলাশ পেছন ফেরে, ছাড়েন ওরে, আর দরকার নাই, এই যথেষ্ট, আর না, ও বিরক্ত হচ্ছে মনে হয়। পলাশ খুব তপ্ত করে হাসল। চুপচাপ গিলে যা আপাতত, পরে ভাগ দেব। জয় উঠে এগিয়ে শান্ত হাতটা পলাশের হাতের ওপর রাখে। ভাই, ছাড়েন ওরে, ছাড়তে বলছি আমি। উজ্জ্বল লোকানো জেদ জয়ের স্বরে। পলাশও জিদ করে শক্ত করে চেপে ধরতে যায় জয়কে। ওর ছেলেরা পজিশন নিচ্ছে নিজেদের। অচামকা জয় জানোয়ারের মতো গর্জে উঠল, স্যার, ছাড়তে বলছি না, স্যার। পুরো রুফটপ কম্পিত হয় সেই স্বরে। একদম গুমোট হয়ে উঠল পরিবেশটা। খ্যাপা মহিষের মতো শ্বাস ফেলল জয়। পলাশের হাতটা খামচে ধরে অন্তর কোমর থেকে সরিয়ে দেয় জয়। তার চেহারা দেখতে তখন মানুষের মতো লাগছিল না, জেদে বেসামাল। অন্তুর হাতটা তখনও পলাশের থাবায়। জয় পলাশের হাতের ওপর নখ গেঁথে দিয়ে দাঁতে দাঁত ঘেঁষে নিজেকে সামলাতে চেষ্টা করলো যেন। ছেড়ে দেন পলাশ ভাই, জিদ উঠতেছে আমার। পলাশ হেসে উঠল, জয়, আমি জানি তুই খ্যাপা, তবে পাগল বা বোকা না। ও এখন আমার জিনিস, আমি কি তুই জানিস। কিন্তু এখন এরকম বোকামি করতেছিস কেন ভাই? কার সাথে কি করতেছিস? হুঁশ আছে? একটা মাগি ছাড়াতে তুই কেমনে কি জয়? আমার সাথে? ডট 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 ডট। জয় পলাশের হাত মুচড়াতে মুচড়াতে বলল, ব্যাপার সেটা না পলাশ ভাই, আপনি ওরে ধরেন, সমস্যা তো নাই। আপনার ইচ্ছেতে হইছে, আপনি ধরবেন, ধরবেন, এরপরে যা মন চাই করবেন, পারলে টেনে টুনে ছিঁড়ে ফেলবেন। অ্যাবসলিউটলি, আই জাস্ট ফাকিং ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট আপনি আমার কথা শুনবেন না। ভিত্তে কেমন যেন শৌরে নাচতেছে ভাই। মন চাইছে সবগুলারে একদম ছিঁড়ে ফেলি। আপনার ইচ্ছে হয়েছে আপনি ওরে ধরবেন, কিন্তু আমি যে বললাম ছাড়েন, এই কথা মানার জন্য আপনি ওকে ছেড়ে দেওয়ার ছিল। ওকে ধরাটা সমস্যা না। আমি যে বললাম ছাড়েন, এটাই আপনি শুনতেছেন না, এটাই সমস্যা। একবার না, কয়েকবার কইছি ছাড়তে। পলাশের লোকেরা ক্ষিপ্ত পায়ে এগিয়ে আসে জয়ের দিকে। চারপাশ তখন অন্ধকারে কুয়াশায় ভিড়ে জমেছে। জয় খিসে এক টান মেরে অন্তুকে ছেড়িয়ে নেয় পলাশের হাত থেকে। পলাশ অল্প ছিটকে পড়ল। জয় পেছনে শার্ট উঁচিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করে হাতে রাখতেই সকলে একটু পিছিয়ে গেল। অন্তু দাঁড়িয়ে গিয়ে বসে পড়ে আব্বুর পাশে। অল্প আলোতে দেখতে পায় আব্বুর কান সহ বিভিন্ন স্থানে পুড়িয়ে দেওয়া হয়েছে সিগারেট ঠেকিয়ে। ত্বক ঝলসে গেছে সেসব স্থানের। অন্তুর চোখের সামনে ভাসছে যখন আব্বুর কানে জ্বলন্ত সিগারেটের উল্কা চামড়ায় বিদরানি করে ক্ষত করা হয়েছিল। তখন কেমন লেগেছিল আব্বুর। আর্তনাদ করে থামতে বলছিল ওদের। আর্তনাদ করে থামতে বলেছিল ওদের। জয় পিস্তলের ব্যারল টেনে বুলেট লোড করে নিল। পলাশের চোখে মৃদু আলোতে জল করে উঠল। মুখে সেই প্যাচপ্যাচে হাসি, যা দেখতে ভীষণ ভয়ঙ্কর লাগে, যেন সূর্যগ্রহণের রাত। তার ওপর পলাশের মৃদু আওয়াজের অমানসিক হাসি রাতটাকে কুলসিত নাম দিচ্ছিল। পলাশ বলল, জয়, আমি কিন্তু পলাশ আজগর। আমার মাথা সব সময় ঠান্ডা বাপ, একদম বরফের মতো ঠান্ডা। আমার ইশারায় মানুষও ঠিক এভাবে রক্ত জমাট বেঁধে মরে। জয় হেসে ফেলল। পিস্তলের মুজেল দিয়ে গলা চুলকে বলল,
পরশুদিনের ভোট কেন্দ্রে আপনার মতো পলাশ আর মাঝারের মতো খানকিস সাওয়াল যদি ২০০০ও উপস্থিত থাকে, আমি জয়, আমির এক হাজারের মাঝে ১০০ করে লাশ বিছাবো। তাই দেখবেন নাকি ৯০০রা ওদের জানাজায় উপস্থিত হবে। গন্ডগোল করে কেউ থাকবে না। সুষ্ঠু স্বাভাবিক ভোটে হামজা পটোয়ারি পরশুদিন মেয়রে নির্বাচিত হবে। ভাইরে ভাই, মাত্র জয় যে কথাটা বলল না, আমি একদম ফিদা। একদম তামিল সিনেমার নায়কের মতো। আসলে পার্সোনালি জয় আমিরকে আমার যা ভালো লাগে তোমাদের বলার বাইরে। ওর যে একেকটা ডায়ালগ, একেকটা যে কথা অস্থির লেভেলের, সেই লেভেলের সুন্দর ভাই। জয় পিছিয়ে এসে অন্তুর কাছে ঝুঁকলো। আরমিন, দ্রুত উঠাও তোমার বাপকে, আমরা বের হব জলদি, দ্রুত। কথা শেষ হলো না, এক থাবলি থুতু এসে মুখে পড়লো জয়ের। অন্তু বলে উঠল, তোদের মতো জানোয়ারের বাচ্চাদের মাঝে কারো সাহায্য লাগবে না আমার। তোর মতো জারজদের কারো বাপ বা মেয়েকে বাঁচাতে হবে না। পলাশের সরু হাসির আওয়াজ পাওয়া গেল। সাথের লোকগুলো হাসছে জয়ের অবস্থা দেখে। জয় আরো চমৎকার করে হাসলো। অন্তর ওড়না তুলে মুখে থুতুটুকু মুছে আবার সুন্দর করে হাসলো। তুমি আমায় থুতু দিলে, তোমাকেও লোকে থুতু দেবে, সত্যি বলছি। তবে সেসব ঋণ মিটমাট হবে পরে। এবার একটু আওয়াজ নিচু করলো জয়। কিন্তু এখন ওঠো, জলদি। হাজার হোক, আমি একা। পিস্তলে ওদের যদ্দূর সম্ভব বড়জোর ২টো বুলেট আছে। আমি ফাইটিং পারি না অত ভালো। ওঠো, দ্রুত ওঠো। আমি সাহায্য করব তোমার বাপকে উঠাতে। শোনো, এই উপন্যাসটা পার্সোনালি আমার ভালো লাগে জয় আমিরের জন্য। আমি জয় আমিরকে খুব বেশি পছন্দ করি। ওই জন্যই আমি চাচ্ছিলাম উপন্যাসটা শেষ করতে। কিন্তু তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। হয়তো মনে করো ২-১০০ রেসপন্স, ২-১০০ লোক ভিডিও দেখছো, ১২-১৩ জন কমেন্ট করেছো, রেসপন্স করছো, ২০ জন লোক লাইক দিচ্ছ। এরকম করলে তো চলবে না, তাই না বলো? আমার একটা ভিডিও রেডি করতে অনেক সময় লাগে। একটা ৪০ মিনিটের ৩০ মিনিটের ভিডিও রেডি করতে আমার কমপক্ষে ১.৫ ঘন্টা ২ ঘন্টা সময় লাগে। আবার সেই ভিডিওটা আমাকে রিপিট ভাবে পড়া লাগে। এত কিছু করব, তারপরেও যদি মনে করো রেসপন্স না পাই, তাহলে মনে করো মন ভেঙে যায় না বলো? এইজন্য ভিডিওতে বেশি, বেশি লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে পাঠায় দাও এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের মাঝে আরো কিছু কথা বলি, মানে আরেকটা কথা বলি। তোমরা অনেকেই বলছিলে হৃদমায়ার প্রেমগাথা উপন্যাসটা দিতে। তোমাদের জন্য একটা সুখবর। আমি হৃদমায়ার প্রেমগাথা উপন্যাসটাতে ভয়েস দিচ্ছি এবং সাথে সঙ্গীন প্রণয়াশক্তির উপন্যাসটাতেও ভয়েস দিচ্ছি। আ খুব শীঘ্রই হয়তো তোমাদের সামনে উপন্যাসটা আসবে। আর আমি চাচ্ছিলাম আমি যে কয়টা উপন্যাস বাদ রাখছি সেই কয়টা উপন্যাস শেষ করতে। তোমাদের সাপোর্ট পাইলেই আমি শেষ করব ইনশাআল্লাহ। যাই হোক, যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই ভালো থাকো। সবার ভালো থাকা কামনা করি। তোমরা আমার অনেক ভালোবাসার মানুষ। ভালো থাকো। আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।